শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন। আনিস শুভ সকাল, খুবই ভালো লাগছে অনেকদিন পরে তোমাকে পেয়ে। একদমই তাই। কেমন আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি। বর্ষণ মুখর একটা সময় যাচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে, কেমন লাগছে সময়টা? আনিস, বৃষ্টির দিন বা বর্ষণমুখর দিন ভালো বলা যায়, হয়তোবা আমরা ঢাকাতে আছি তাই হয়তো ভালো, কিন্তু দেশের পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমাদের বন্যা দুর্গত যারা রয়েছে তাদের পরিস্থিতি দেখে সমবেদনা জানাতেই হয়। সমব্যথী আমরা অবশ্যই সমব্যথী এবং খুব আশা নিয়ে বসে আছি যে খুব দ্রুত পরিস্থিতির একটা উন্নতি হবে। আর বর্ষণমুখর সময় মানেই ভিজে মাটির সোদা গন্ধ। হ্যাঁ, একটা মাটির যোগসূত্র কিন্তু রয়েছে। হ্যাঁ, একজন মাটির মানুষ, একজন মৃৎশিল্পী রয়েছেন আজকে। চলো, কে আছে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি মৃৎশিল্পী খোকন কারিগর। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়েও কিন্তু আমরা ভীষণ রকম ভালো আছি। আপনার জীবনের গল্প শুনবো পুরো রাঙা সকাল জুড়ে। একেবারে শৈশব থেকে যেহেতু শুরু করি, আপনি জন্মেছেন তো ঢাকার নবাবগঞ্জে। জি। শৈশব কেমন ছিল? শৈশব বলতে একদমই ছোটবেলাটা তো আমার নানা বাড়িতে, যথারীতি আমাদের দেশে কালচার অনুসারে নানা বাড়িতে রান্নাঘরের পাশে যে আতুর ঘর বলা হয় আর কি, সেইখানে আমার জন্ম আর কি। আমাদের ওই সময়টা তো আসলে যখন গর্ভকালীন সময় বা গর্ভ হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে কিন্তু মাদের আলাদা ঘরে রাখা হতো আর কি, আতুর ঘর, সেখানেই হলো। এবং আমার জন্মটাও কিন্তু বর্ষাকালে আর কি। মার কাছে শোনা যে বর্ষাকাল নিয়ে খুব মানে বৃষ্টি, চারদিকে পানি থুই থুই ছিল, এরকম একটা সময় আমার জন্ম। আপনার জন্ম নবাবগঞ্জ, এটা কি আপনার নানার বাড়ি? নানার বাড়ি। আচ্ছা, দাদার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। দুই জায়গায় গঞ্জের একটা মিল রয়েছে। আচ্ছা, তাহলে নানার বাড়ি মানে মানিকগঞ্জে আপনার যেহেতু দাদার বাড়ি, কিন্তু বেড়ে ওঠাবার সম্পূর্ণটাই কি নবাবগঞ্জে? না, সেরকম না। আমার জন্মের জন্য যেটা কালচারালি যেটা হয় আর কি, যে মা মানে সকল মেয়েরাই তার মায়ের কাছে বেশি স্বাচ্ছন্দ্য, মানে হ্যাঁ ওই সময়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্যই আমার জন্মস্থানটা নবাবগঞ্জে। কিন্তু আমার বাবা জব করতেন ঢাকাতে, একদমই ঢাকা মিরপুরে আমাদের বাসা ছিল। আমরা সেখানে ভাড়া থাকতাম। বাবা এনজিওতে জব করতেন। সেই পারপাজে আসলে বড় হয়ে ওঠাটা, মানে কৈশোরকালটা, শিশুকাল এবং কৈশোরকাল আমার মিরপুরে কেটেছে। কেমন ছিল সেই? বলা যায় যে একদম ছোটবেলা থেকেই ঢাকার পরিবেশে বেড়ে ওঠা। হ্যাঁ, সেটা অবশ্যই। যথারীতি আমি ছিলাম মিরপুর ফার্স্ট কলোনি এলাকাতে। ওইখানে একদমই ছোটবেলার কথা বলতে গেলে তো ওই রকম ভাবেই নাই। আমি মাজার রোড যেটা এখন, সেটা ওই আমার ওই অঞ্চল, ওই জায়গাটার নাম ছিল শিমুলতলা। যেখানটাতে আমি ছিলাম, এখানে আসলে অল্প কয়েকটা দোকান ছিল। বর্তমানে একদম মানে বিষয়টা, হ্যাঁ, সিচুয়েশন চেঞ্জ হওয়া বলতে একদম মফস্বলের থেকেও খুব একটা বাজে অবস্থা এরকম ছিল আর কি ওই সময়টাতে। আমার জন্ম 1977 সালে, তার মানে আমি 1982, 83 বা 85 সালের কথা বলছি আর কি। তো ওইখানেই আমার স্থানীয় একটা স্কুলে আমার ভর্তি করে দেয়, হযরত শাহ আলী মডেল হাই স্কুল। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার জন্ম 1977 সালে এবং আমার স্কুলটাও কিন্তু একদমই ছোট এবং ওই সময়কার, এবং আমার স্কুলের জন্ম সালও কিন্তু 1977 আর কি। মানে খুব যে বড় স্কুলে ছিলাম সেরকম না। সেখান থেকে আমার ছোটবেলার স্মৃতি বলতে আসলে আমার স্কুলের স্মৃতিকেই বলতে হয় আর কি। কোন স্কুলে পড়েছিলেন? হযরত শাহ আলী মডেল হাই স্কুল। এখন আল্লাহ ভরসা এটা অনেক বড় স্কুল আর কি। আচ্ছা। সময়ের সাথে সাথে স্কুলেরও পরিবর্তন হয়েছে। সো স্কুলের সময়টা বা স্কুলের গল্পটা যদি একটু শুনতে চাই, কারণ হচ্ছে বর্তমানে যে ঢাকা আমরা দেখি বা বর্তমান মিরপুরের চিত্র, আপনার সময়কার মিরপুর বা ঢাকার চিত্র সম্পূর্ণ আলাদা ছিল। এবং যারা আমরা ঢাকায় আছি বা যারা তরুণ প্রজন্ম আছে, সবাই শুনতে চায় যে রাজধানী ঢাকা শহরটা আগে কেমন ছিল। সো আপনার গল্পে যদি একটু শোনা যায়। আমার কাছে আমার ওই জীবনটা আসলে রাজধানী বলতে, কিন্তু আমার জীবনটা আসলে মিরপুর প্রথম ফার্স্ট কলোনি, মানে মিরপুর বর্তমানে যে মিরপুর 1 নাম্বার বলে, এবং টার্মিনাল, বাস টার্মিনাল, এই রোডটার মধ্যে আমার ওই ছোটবেলাটা কেটেছে আর কি। আর ওই সময় তো আসলে এখনকার মতো ছিল না। মূল পার্থক্য হচ্ছে আমাদের
দৌড়াদৌড়ি করার জন্য খেলার মাঠ ছিল। এবং আমরা বাবা হিসেবে এখন আমি যেটা ফিল করি, আর আমার মা বাবা তার সন্তান মানে আমাকে নিয়ে যেটা মূল পার্থক্যটা হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। যেমন এখন আমার মেয়ে কোথায় আছে প্রতিনিয়ত আমার নোটিফাইড থাকতে হয়, অথচ আমাদের ওই সময়টাতে আমরা সারাদিন যদি মার চোখের আড়ালেও থাকতাম, মা কোনো টেনশন করতেন না। মানে নিরাপত্তা মানে মূল পার্থক্যটা আমি আসলে ওইখানটাতে দেখি যে সামাজিক হয়তো আমাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়ছে, আমাদের থানা পুলিশ বাড়ছে, কিন্তু একই সাথে কিন্তু সামাজিক নিরাপত্তাহীনতাও বাড়ছে। আপনার সম্পর্কে আরো গল্প শুনবো, আরো গল্প করব, তবে এই মুহূর্তে দর্শকদের আপনার সম্পর্কে একটু জানিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, খোকন কারিগর মূল নাম বখতিয়ার রহমান খান 2 দশক ধরে বাংলাদেশের মাটি দিয়ে জীবন্ত সৃষ্টিকর্ম গড়ে তুলছেন। কষ্ট করে পেশায় বারবার সংকটে পড়েছেন, তবুও তার শিল্প সৃষ্টির অদম্য উৎসাহ কখনো থেমে যায়নি। এই দক্ষ কারিগর নিজের জীবনকে উৎসর্গ করেছেন ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। চাহিদা কমে যাওয়া, অর্থনৈতিক কষ্ট আর প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও খোকন কারিগর মাটি দিয়ে শিল্পের মাধ্যমে জীবনকে রঙিন করে তুলেছেন। স্কুলের শিক্ষকতা করতে গিয়ে বনসাই নিয়ে কাজ শুরু করেন। সেখান থেকে বনসাইয়ের জন্য টব বানানো শুরু। মৃৎশিল্প নিয়ে সেই তার কাজের শুরু। প্রথম দিকে বাঁশের বেড়ার একটি ঘরে কলমদানি, টব, ছোট ছোট টেরাকোটা বানানো নিয়ে শুরু করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক স্বপন শিকদারের কাছে মাটি দিয়ে বানানো পণ্য পোড়ানোর বিষয়টি হাতে কলমে শিখেছেন। মৃৎশিল্পের জগতে অন্যতম পথিকৃৎ মরণচাঁদ পালের কাছ থেকে রং করার কষ বানানো শিখেন। মৃৎশিল্পের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় খোকন কারিগর স্বপ্ন দেখেন এই সংক্রান্ত একটি ইনস্টিটিউট করার। চলুন দর্শক, চলে যাই অতিথির কাছে। যেমনটা আসলে শুনছিলাম আপনার ছোটবেলার গল্প, স্কুলে পড়েছেন মিরপুরে, আপনার কলেজ জীবনটা আসলে কোথায় ছিল? স্কুল জীবন শেষ হয় আমার 1992 সালে। সেখান থেকে বাবা যেহেতু এনজিওতে জব করতেন এবং খুব অনেক বেশি ইনকাম করতেন সেরকম না, অর্থাৎ ঢাকাতে একটু আবাস গড়ে তোলার মতো তার সামর্থ্য ছিল না দেখে তিনি জমি কিনেন সাভারে। এবং এটা তাদেরই বাবারই পূর্ব পরিকল্পনা ছিল। আমার ম্যাট্রিক পরীক্ষার জন্যই একটু ওয়েট করতেছিলেন যাতে আমরা ফুললি সাভারে শিফট হয়ে যাই। তো ম্যাট্রিক আমার কলেজ জীবন এই কারণেই সাভার কলেজে যে ভর্তি করে দেন আর কি। ম্যাট্রিক পরীক্ষার পরপরই আমি সাভার কলেজে ভর্তি হই এবং তার কিছুদিন পরেই অর্থাৎ 2-3 মাস পরে আমরা ফুল ফ্যামিলি সাভারে শিফট করি। আচ্ছা আচ্ছা। সেখান থেকে আমার বলা যায় যে আমার নতুন জন্ম, মানে নতুন জন্মকে একদিন আগে আমি ছিলাম মিরপুরে আমার পুরাতন জন্ম থেকে বেড়ে ওঠা বন্ধুদের সাথে। সেখান থেকে আমি টোটালি একটা নতুন পরিবেশে যে যুক্ত হই, যেখানে পাড়ার দোকান, আগে যেমন পাড়ার দোকান, রাস্তাঘাট সব চেনা ছিল, রাস্তার একটা গর্ত কোথায় সেটাও জানা ছিল। আর সাভারে যাওয়ার পরে সেখানে সবকিছু অচেনা, আমাকে লড়াই করতে হয় বা শিখতে হয় যে নতুন পরিবেশে কিভাবে চলতে হবে। কেমন ছিল সেই নতুন পরিবেশের যাত্রাটা? এই যে যথারীতি আমি যেটা বলছিলাম যে একদমই সবকিছু অচেনা, মানে ঘর থেকে বেরোলেই আমি কাউকে চিনি না, যেটা আগে ছিল একদিন আগেই ছিল যে সবাই চেনা। তো ওইখান থেকে সাভার কলেজে, ফলে সাভার কলেজে যেটা হতো, সাভার কলেজে প্রথম 3-4 মাস আমি আসলে সাভার কলেজেই ক্লাস করিনি। আমি মেনে নিতে পারতেছিলাম না এই পরিবেশটা, মানে সবাইকে দেখি গ্রুপ গ্রুপ ধরে আড্ডা দিচ্ছে, আমি কারো কারোর সাথে মিশার চেষ্টা করলাম যে একটা আড্ডা, কিন্তু বন্ধুদের একটা আড্ডা কিন্তু আসলে মানে সময়ের সাথে প্রবাহমান থাকে, পানির স্রোতের মতো। আমি হুট করে একটা আড্ডার মধ্যে যে কিন্তু তাদের ঢুকে যেতে পারি না এবং তাদের আনন্দটা নিতে পারি না আর কি। কেউ হয়তো তাদের একটা পুরানো স্মৃতি করতেছে, আমি তো এখানে আসলে মিউট, কিছু করার নাই। ফলে আমি আমার স্কুলের বন্ধুরা বেশিরভাগই বাংলা কলেজে ভর্তি হয় অনেকেই। আমি প্রায় 2-3 মাস কিন্তু বাংলা কলেজে যে ক্লাস করেছি বন্ধুদের সাথে, বা ক্লাস করাটা আসলে ভুল হবে, আসলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাই আর কি। তারপরে কলেজ থেকে কোনো একটা সমস্যা হওয়ার কারণে অফিসিয়ালি তো আমি আসলে ছিলাম বহিরাগত, যদিও স্টুডেন্ট, কিন্তু আমি তো আসলে বাংলা কলেজের স্টুডেন্ট না। তখন একটু হলো যে আইডি কার্ড চেক করা বা ক্লাসরুমে ঢুকতে দেওয়ার ব্যাপারটা একটু কঠোর হওয়াতে আমি আস্তে আস্তে এবং আমি বুঝতে শিখি যে আসলে আমাকে বেড়ে উঠতে হবে সাভারে আলো বাতাস নিয়ে, এখানকার বন্ধু নিয়ে আর কি। কিন্তু ঢাকার যে একটা পরিবেশটা ছিল, একেবারে ঢাকার সিটিতে আপনি একটা সময় ছিলেন, তারপর আপনি সাভারে গেলেন, এটা নিশ্চয়ই আপনাকে ভীষণভাবে মনোকষ্ট দিয়েছে, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, সেটাই, মানে এটা অনেকটা এরকম যে যেটাই যে আমি যখন সাভারে যাই, মিরপুর যে ওই সময়টা অনেক বেশি উন্নত ছিল সেরকম না, কিন্তু মানে
সেটাও সেখান গ্রামীণ থেকে- পরিবেশই ছিল বলা যায়। হ্যাঁ সেটাও ছিল, কিন্তু আমি যখন সাভারে যাই, মানে এটা বিশ্বাস করতে হয়তো এখন কষ্ট হবে, সাভারে এখন যারা বাসিন্দা আছে যারা দেখবেন তারা হয়তো এই প্রজন্মের কেউ বিশ্বাস করবে না, আমি সন্ধ্যার পর পরই শিয়ালের ডাকও শুনেছি, আচ্ছা, যেখানে এখন কখনোই দোকানপাট মানে রাত ঘুমায় না, মানে রাত ঘুমায় না বলতে সাভার এলাকার, আমি যে এলাকাটায় এখন থাকি যেখানে আমি শিয়ালের ডাক শুনেছি, সেখানে সারাক্ষণই সারা সাভারটা রাতে তো কেউ না কেউ খুব জায়গা বড়, থাকে, আপনি- দোকানপাট খোলা থাকে। সাভার তো খুব বড়। আপনি কোন এরিয়াতে আপনাদের আমি মূল বসবাস ছিল? সাভার প্রপার বলতে যেটা বোঝায় আচ্ছা, আর কি, সাভার পৌরসভা এলাকাতে আর কি। আচ্ছা আচ্ছা। তারপর কলেজ জীবনে যদি আসি, কলেজ জীবনের সময়টা তো বেশ সংক্ষিপ্ত। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তো আপনি অ্যাডাপ্ট করে নিলেন সেই পরিবেশের সঙ্গে। হ্যাঁ, কেমন ছিল? আপনি বলে দিলেন যে সময়টা খুব সংক্ষিপ্ত আসলে। হয় কি, যখন আমি যে এরিয়াটাতে ছিলাম, মানে আমার ওই লোকাল জায়গাটার নাম হচ্ছে ভাগলপুর, আমার এরিয়াটার নাম আর কি। তো ওইটার পাশেই যেটা ছিল, মানে ভয়াবহ, মানে একটা শূন্যতা থেকে চলে আসলে যে আরেকটা আশ্রয় পেয়ে যায়, সেটা ছিল ভয়াবহ সুন্দর একটা নদী ছিল। আচ্ছা, মানে এবং আমার বাসাটা যেটা ভাড়া নেওয়া হয়েছিল সেখান থেকে মাত্র 3 মিনিটের রাস্তা, বা আমার ওইটা দোতলা বিল্ডিং ছিল, দোতলা ছাদে উঠলেও আমি নদীটা দেখতে পারতাম আর কি। এবং আমার যে বাসাটা ছিল 3 রুমের, আমার রুম দিয়ে পিছন দিয়ে বেরোনোর মতো একটা ছোট একটা পকেট গেটের মতো ছিল। আচ্ছা। সেটাই আসলে আমাকে নিশাচর করে দেয় আর কি। মানে রাত হলে বাবা মা যখন ঘুমায় পড়তো, আমি নদীর পাড়ে চায়ের দোকান একটা ছিল, মালিকের চায়ের দোকান, সেই দোকানের বেঞ্চিতে, দোকানপাট তো সব বন্ধ, যে ওই দোকানে বসে, ইতিমধ্যে তো আমার সাভারে বেশ কিছু বন্ধু বান্ধবও হয়ে গেছে, আচ্ছা। আর যে সারা রাত ধরে ওই আড্ডা দেওয়া, গল্প করা, এরকম কেটেছে। এমনও নদীর নাম কি ছিল আসলে? বংশী নদী, আচ্ছা আচ্ছা। এটা ধলেশ্বরী একটা শাখা নদী, বংশী নদী। তো এমনও হয়েছে যে রাত 10টা-11টার দিকে বের হয়েছি, বা বাবা মা ঘুমানোর পরে আর কি, আমি ঠিক আজানের আগে আগে বাসায় ঢুকছি আর কি। মানে তখন বাবা মা জানতোই না? জানতো না, টের পেতো না, মা যে টের পেতো না সেটা আসলে তা বলাটা কিন্তু নয়। ভুল। মায়েরা বাবা আসলে কখনোই- মায়েদের চোখ ফাঁকি দেওয়া খুব মায়েরা কঠিন ঘুমায় বিষয়। না বলা যায়। তো এতটুকু বিশ্বাস ছিল যে আমি খারাপ কিছু করতেছি না বা নষ্ট হয়ে যাচ্ছি না, এই ব্যাপারে তাদের একটু বিশ্বাস আমার ছিল আর কি। যেমনটি আপনি বলছিলেন যে সেই সময়টায় খুব নিশাচরি হয়ে উঠছিলেন, বন্ধুদের সঙ্গে র্যান্ডম আড্ডাবাজি বা ঘোরাঘুরি, এই বিষয়টা আসলে আপনার জীবনে এই যে মৃৎশিল্পী হয়ে ওঠার বিষয়ে কতখানি প্রভাব বিস্তার করেছিল বলে মনে হয় আপনার? ঠিক ওই সময়টার সাথে, মানে এটা আমি আলাপ সময়কাল বলতে গেলে 93, 94, 95 বা 96, এই 4 বছর, মানে 92 থেকে 96, এই সময়টাতে যেটা হয়েছে, আমি অনেক বেশি লনলি ফিল করা, নিজের সাথে কথা বলার একটা বিষয় ছিল। মানে আমি তো যেই সকল বন্ধু বা সবাইকে তো মন মন খুলে আড্ডা দেওয়ার মতো মানুষের অভাব খুঁজে রয়েছে। খুঁজে পাওয়ার একটা ব্যাপার আছে। এরকম পেতেও তো 3-4 বছর সময় লেগে যায়। তো ওই সময়টা আসলে আমি প্রচন্ড নিজের সাথে কথা বলা শিখছি আর কি। ওই নদীর পাড়ে বসে, হয়তো এমনও নিজেকে কোনো দিন সময় গেছে একদমই একাই আমি নদীর পাড়ে বসে আছি। এই জিনিসটা আমাকে যেটা করছে, আমাকে অনেক বেশি প্রকৃতি প্রেমী বানিয়ে তাই। ফেলেছে, মানে বাই ডিফল্ট। মানে আমি কিভাবে হয়েছে আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে, নিজের সাথে কথা বলা থেকেই আমার ওই সময় একটু লেখালেখির দিকে ঝোঁক। মানে নিজের সাথে কথা বলা মানে কি, কিছু ওই নিজের সাথে কথা বলাকেই হয়তো মাঝে মাঝে আমি কাগজে কলমে তুলতাম। যতটুকু মনে পড়ে, তখন বিটিভিতে, তখন তো আসলে টিভি অতটা খুব হ্যাঁ, বেশি ছিল না। BTV সবাই দেখতো, হ্যাঁ, হ্যাঁ। বিটিভি বা না, এটা বিটিভির পরবর্তী সময়ে অন্য কোনো চ্যানেলে হবে, যে মির্জা গালিবের বায়োগ্রাফিক্যাল একটা প্রোগ্রাম হতো আর কি, আচ্ছা। তার জীবনের উপরে। তো মির্জা গালিব আমাকে খুব প্রভাবিত, মানে তার চরিত্রটা খুব প্রভাবিত করতো, এবং আমি ফিল করতাম মনে হয় নিজেকে তার মতো করে ভাবতে, যে আমি মির্জা গালিব হয়ে গেছি। ওই যে যেহেতু আমি নদীর পাড়ে একা একা বসে আছি আর কি, এমনও হতো যে আমার পাশের বেঞ্চটাতে মনে করতাম যে মির্জা গালিব বসে আছে, আমি তার সাথে আড্ডা দিচ্ছি। আচ্ছা। ওইখান থেকেও আমার কিছুটা মানে লেখালেখির প্রতি কিছুটা ঝোঁক তৈরি হয় আর কি। আর আপনার ডেফিনেট প্রশ্নটা ছিল হচ্ছে, ওই তখনকার সাথে আসলে মৃৎশিল্পের আসলে তখন ওই ছিল না আর কি। তখনও আমি জানি না যে আমি মৃৎশিল্পী বা প্রফেশন হিসেবে কি হব, সেটাও না। এবং স্কুল জীবন থেকে, স্কুলের শুরুর দিকে কিন্তু আমি খুব ভালো মানের স্টুডেন্ট ছিলাম সেরকম না আর কি। আমি একটু প্রসঙ্গে স্কুল জীবনে আবার হ্যাঁ, যাচ্ছি, যে অবশ্যই। আমার যতটুকু মনে পড়ে, যে 4 বা 5-এ বা 4 থেকে 5-এ ওঠার সময়
আমি 1 বছর ফেল করেছিলাম, মানে রেজাল্ট কার্ডে বিশেষ বিবেচনায় পাস এরকম একটা লেখা ছিল। ওইটা দেখে বাবা খুব মন খারাপ করে, আমাকে যে মারছে বা গালমন্দ করছে সেরকম না, খুব মন খারাপ করে। তখন থেকে এই মন খারাপটা আমাকে একটু চেঞ্জ করে দেয় মেন্টালি, যে আমাকে একটু পড়াশোনা করা উচিত। নিজের জন্য ব্যাপারটা না, বাবা মন খারাপ করছে এরকম, যে ভয়ানক মন খারাপ করা আর কি। তো ওইখান থেকে ক্রমান্বয়ে আমার কিন্তু আসলে আমার পড়াশোনার গ্রাফটাও ভালোর দিকে হয় আর কি। তো এবং আপনি এসএসসি তো খুব ভালো একটা রেজাল্ট হ্যাঁ, করেছেন। ওটা আসলে এখানে অত কিছু না, মানে হ্যাঁ ভালো রেজাল্ট করেছি ওই সময়কার ইয়েতেই। তো তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়েছিল, কিন্তু এইখানে এসে ইন্টারমিডিয়েটের পরে যখন সবাই একটু আরো বেশি প্র্যাকটিক্যাল বা আরো বেশি হয়, দেখা যায় যে আমি ভার্সিটি কোচিং এর জন্য ভর্তি হলাম, আবার ঢাকায় আসলাম। কিন্তু আমার ওই নদীর পাড়ে একাকিত্ব জীবনটা মানে আমাকে অনেকটা বেশি বাউন্ডুলেপনা মানে ভর করে আর কি। মির্জা গালিব তো আপাদমস্তকে একজন বাউন্ডুলে কবি ছিলেন আর কি। তখন এই ভার্সিটিতে মানে ভর্তির জন্য যে ধরনের প্রিপারেশন দরকার বা একটা প্র্যাকটিক্যাল লাইফের দিকে যাওয়ার জন্য, এটা কিন্তু একদম একটা জীবনের মানে টার্নিং পয়েন্ট আর কি। এখান থেকে ডিসাইড হয়ে যায় যে কে কোথায় যাবে আর কি। তো আমি আমার প্রাতিষ্ঠানিক রেজাল্টের বিবেচনায় কিন্তু আমি আসলে ভার্সিটিতে, অর্থাৎ আমি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার মতো যোগ্যতা নিজেকে গড়ে তুলতে পারি নাই। মানে যেহেতু আমি ওই নদীর পাড়ের ওই বাউন্ডুলের জীবনটা আর কি, আমি সবসময় রাতের জন্য অপেক্ষা করতাম, যে একা একা কথা বলা, একা একা থাকা। এবং সেই বাউন্ডুলের জীবনটাই কিন্তু আপনার যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন করতে খুব বেশি সাহায্য হ্যাঁ, করেছে। এটা অবশ্যই আর কি। অর্থাৎ এখন আমি মৃৎশিল্পী না আর্টিস্ট বা অন্য কিছু করি সেটা না, মানে আমার জীবনের বোধটা আসলে ওই 4-5 বছরে তৈরি হয়ে গেছে। বছরই তৈরি হয়েছিল, না হলে হয়তো বা আপনি এমন একটা জীবন হয়তো বা বেছে নিতেন না। না, সবার এরকম মতো কখনো হয়তো একটা হতো না লাইফস্টাইল হতো। আসলে এই ধরনের জীবন বেছে নেওয়া কিন্তু খুব বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, মানে তখন মানে ওই সময়কার জীবনটা আসলে কি আমার জীবন তখন থেকে এখন পর্যন্ত চলতেছে, আসলে আমি জীবনের জন্য কিন্তু যাপন করি না আর কি। মানে আমার জীবনটা স্রোতের মতো করে, মানে একটা পালতোলা নৌকার মতো আমার নৌকায় বা আমার জীবনে কোনো বৈঠা নাই। আমার স্রোত যেদিকে যাচ্ছে আমার জীবনটাও কিন্তু সেদিকে যাচ্ছে। মানে ওই তখন থেকে প্ল্যান ছিল না, আমার জীবনের এখনো কোনো প্ল্যান নাই, মানে আমি জীবন শুধু যাপন করে যাচ্ছি। অর্থাৎ একটা নদীতে যদি একটা নৌকা থাকে, ওইখানে মনে করেন আমি একমাত্র মাঝি, আমার জীবনে তো আমি মাঝি, কিন্তু আমি কোনো বইটা পাচ্ছি না আর কি। বাতাস যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি। যে বিষয়টা বলেন এটা কিন্তু খুব মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন বলা যায়, যে আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে আমাদের ফ্যামিলি বা প্যারেন্টস সবাই চায় যে তার সন্তান এই পর্যায়ে যাক, এইভাবে প্রতিষ্ঠিত হোক, সেখানে পরিবারের বাহিরে যে এই সাংস্কৃতিক জীবন বা আর্টিস্টিক জীবন বেছে নেয়া, নিজের মতো করে লাইফকে লিড করা বা চলা, এটা একটু প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে না? হ্যাঁ, তা তো বটেই। মানে এটা আসলে যুদ্ধ করতে হয়েছে। এবং মানে বিষয় হচ্ছে আমি অনেক বেশি মানে কি বলে এটাকে কিভাবে বুঝাবো, যে অনেক কিছু অর্জন করতে হবে, অনেক কিছু পেতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তারা তো আসলে এই জীবনটা বেছে নেয় না। মানে এটাই হচ্ছে প্রথম শর্ত আর কি, যে আমাকে বুঝতেই হবে যে আমার এখানে ইনকাম কম হবে, বা আমার অনেক বেশি আমি ক্ষমতাবান হব না, অনেক বেশি টাকার মানে লাখ কোটি কোটি টাকার মালিক হব না, মানে কোটি টাকা দামের গাড়ি চালাতে পারবো না। এগুলো তো মেনে নিয়ে আমাকে এই প্রফেশনে আসতে হয়েছে। ফলে ওই দিক থেকে আমার স্যাটিসফ্যাক্টরি লেভেল কিন্তু 100% আর কি। আর আপনার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে প্রতিকূল অবস্থা, মানে এখানে তার আগে আমাকে একটু বলতে হবে আমি কিভাবে আসলাম। মানে এটা হচ্ছে আমি যখন, যেহেতু আমার ভার্সিটি লাইফটা আর হলো না, মানে তখন আমি আবার একটা শখ খেলাম যে আসলে আমার তো এই পাস কোর্সে বা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়াশোনা করার আমার কাছে মনে হচ্ছে যে আমার মেধার পরিপূর্ণ অবস্থানে আমি যেতে পারলাম না আর কি, যাওয়া হলো না। তো এরকম পর্যায়ে যে যথারীতি যেটা করতে হলো, আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলো। সেখানেও ভর্তি হলাম খুব মানে বিএসসিতেই। সেটা ভর্তি হলাম বাংলা কলেজে। আমি যে সায়েন্সের সাবজেক্ট নিয়ে ভর্তি হলাম আর কি। এবং এই সাবজেক্টগুলো নেওয়া মানে কিন্তু এখানেও আরেকটা ভুল হলো আমার আর কি। আমার একই সাথে বাউন্ডুলের জীবনও আছে, আবার এইগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়াশোনা করা কিন্তু প্রচুর স্টাডির ব্যাপার, দুটো কিন্তু একসাথে যায় না আর কি। মানে একদিকে আমার ভিতরে দুটো সত্তা কাজ করতেছে, একটা প্র্যাকটিক্যাল সত্তা মানে প্র্যাকটিক্যাল বর্তমান অবস্থা, আরেকটা হচ্ছে সেই একাকিত্ব জীবন বাউন্ডুলেপনার ব্যাপারটা আর কি।
তো যথারীতি পাস করছে, রেজাল্টও খুব ভালো হলো না। মানে এই সময়টা আমি ওই নিজের মতো আরেকজন করে মানুষের চলতে। সাথে আমি মিশতেছি, মানে আমার ভিতরে একজন মির্জা গালিব আছে আর কি। তো তখন আমাকে কিছু একটা, এর মধ্যে হচ্ছে কি পারিবারিক, বাবার বয়স কিছুটা বেড়ে গেল, মানে চাকরি ছেড়ে দিবে এরকম একটা ব্যাপার। আর অনার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তো যথারীতি আমার ফ্যামিলি বা সবারই সামাজিকভাবেই একটা দায়িত্ববোধ হাল থাকে, ধরতে হয়। সামাজিকভাবেই পারিবারিকভাবেও, যে ছেলে সংসারে হাল হালটা ধরবে। ধরবে আর কি। এমন সময় একটু ফ্রাস্ট্রেটেড লাইফের মধ্যে আছি, যে তখনও কিন্তু আমি মৃৎশিল্পের ব্যাপারে কোনো কিছুই জানি না আর কি। আচ্ছা, তো আমি একটা স্কুলে সায়েন্সে ম্যাথের টিচার হিসেবে মানে জয়েন করলাম। কারণ আমি কিন্তু রেজাল্ট আমার যেটাই হোক, আমি কিন্তু আপাতমস্তক একজন ভালো স্টুডেন্ট, আচ্ছা। এবং আমি ভালো বোঝাতেও পারি আর কি। টিচার হিসেবে আমি খুব জনপ্রিয় হয়ে গেলাম 2-3 মাসের মধ্যেই। তো ওইখানে হীরা ভাই নামে একজন ছিলেন, মানে তার সাথে উনি ছিলেন হচ্ছে ওই স্কুলেরই ড্রয়িং টিচার। নর্মালি ড্রয়িং টিচার যেটা হয় সপ্তাহে 2 দিন ক্লাস নেন, এবং উনি নেন মর্নিং শিফটে বাচ্চাদের। আমি ছিলাম ডে শিফটে 6 to 10 ওই দিবা শাখাতে। কোনো একদিন হয়তো 1-2 মাস করার পরে অফিস টিচার্স রুমে, কমন রুমে উনি পেপার পড়তেছেন, এমন সময় উনি হঠাৎ প্রশ্ন করলেন যে একটা বনসাইয়ের ছবি দেখে, যে এই একটা বট গাছ, এটা সম্ভবত 95-96 এর ঘটনা। একটা বট গাছ, এটা এত কি বলে, ছোট মানে এত কিভাবে ছোট হয়? বা এত দাম কেন হয় আর কি। তো ওই সময়কার ওইটার দাম হয়তো পেপারে বৃক্ষ মেলাতে ছিল, ওইটার দাম হয়তো 3 লাখ 4 লাখ টাকা, মানে এগুলো বর্তমান খুবই আমরা জানি যে পার্সপেক্টিভে এটা খুবই হয়তো 15 লাখ expensive। টাকা, যে এত দাম কিভাবে হয়। এই প্রশ্নটা করার পরে আমি তার কাছেই করলাম, ভাই বনসাই সম্পর্কে আমি অত বেশি জানি না, বাট আমিও এটা করার জন্য চেষ্টা করতেছি এখন। এবং তো আমার একটু প্রবলেম হয়ে গেছে, আমার অল্প কয়েকটা বনসাই আছে, কিন্তু এগুলো ডিসপ্লে করার জন্য যে এগুলো আর্টিস্টিক টপ দরকার, সেই টপগুলো আমি পাচ্ছি না। সত্যিকার অর্থে তখন তো আসলে বনসাই বাংলাদেশে ফার্স্ট জেনারেশন আর কি। তার মানে তার সাথে কথা বলার আগে থেকে আপনি বনসাই তৈরি করছিলেন? হ্যাঁ, আচ্ছা, শখের বসে আর কি, আচ্ছা, শখের বসে, যে যে মনে হলো যে কিছু বনসাই করে রাখি, যে 20-30টা বনসাই আমি যদি লালন করি, এটা হয়তো কোন এক সময় আমি এক্সিবিশন করতে পারবো কিন্তু বা এটা সম্পর্কে মানে জানলেন কিভাবে? তখনও সেই প্রেক্ষাপটে বনসাই সম্পর্কে অনেক মানুষ জানতো না, বা এখন যেমন ইউটিউব দেখেই এটা পদ্ধতি কিভাবে চাষ করা যায় শেখা যায়, তখন কিন্তু এটা তৈরির পদ্ধতি ওইভাবে জানা ছিল না সবার। আপনি কিভাবে জানলেন আসলে? এটা টিভি নিউজে আমি প্রথম, টিভি নিউজে বৃক্ষমেলার উপরে কোনো রিপোর্টিং করাচ্ছিল, তখন এই বনসাই সম্পর্কে জাস্ট হয়তো 30 সেকেন্ড, একটা নিউজের যতটুকু সময় থাকে আর কি, 30 সেকেন্ড বা 1 মিনিটের একটু ইয়েতে আমি ছবিটা দেখি, সেখান থেকে আমি মানে বনসাই টার্মটা জানলাম সত্যিকার অর্থে। তার আগে এই সম্পর্কে আমার ধারণা ছিল না, এবং দেখে আমার খুব লোভ হয় যে এটা তো একটা বিশাল শিল্প মাধ্যম, যে একটা মানে বামন, একটা গাছকে বামন করে রাখা। যদিও বনসাই তো পজিটিভ নেগেটিভ 2 ধরনের মন্তব্য আছে, যে এটা সুন্দর, আর আমার কাছে খুব ভালো লাগলো আর কি। এভারগ্রিন করে রাখা বলা যায়। তো আমি তখন এটা টিভিতে দেখে আমার কাছে কোনো একটা কাজে হয়তো ফার্ম গেট আসছিলাম, আমি খামার বাড়িতে গেলাম। আচ্ছা, যে তখন তো আসলে ইউটিউব যেটা বলেন, ইউটিউব ইন্টারনেটের এগুলোর কোনো ছিল না, ওইখানে খুঁজে খুঁজে আমি 2-3টা বই পেলাম বনসাইয়ের উপরে। 2-একটা অনুবাদ বই পেলাম, জাপানি কোনো আর্টিস্টের লেখা, ওগুলো আমি কালেক্ট করে, ওইখানে কিছু ছবি ছিল, পড়লাম কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে যত্ন নিতে হয়। তো ওইখান থেকে আসলে মূলত বনসাই সম্পর্কে জানা, এবং ওইটা পড়েই ওই সামান্য, এটাকে বলে ছোট মানে 1 ফর্দার বই, ওই বইগুলো দেখেই আমার ওই বনসাই করা, এবং মোটামুটি আমি 20-25টা তখন বনসাই আমার স্টকে আছে। বাহ, ওই সময় হীরাবাইয়ের স্কুলের ওই প্রসঙ্গটা আসলো। তো আমি কিন্তু হীরাবাই সম্পর্কে তখনও জানি না, কারণ এর মধ্যে তার সাথে প্রথমই দেখা হয়েছে 1 মাস স্কুল জীবন আর কি। তখন উনি বললেন যে আপনার টব দরকার, এটা তো কোনো বিষয় না, কিভাবে টব আপনি একটু মাটি ম্যানেজ করে দেন, আমি বানাই দিই। আমি কি আপনি বানাবেন মানে? তখন সে নিজেকে ইন্ট্রোডিউস করলেন যে উনি ড্রয়িং টিচার এখানকার, এবং রাজশাহী চারুকলা থেকে সিরামিক্সে পড়াশোনা করছেন, অনার্স কমপ্লিট করছেন, সাভারেই থাকেন। তো তার সাথে আলটিমেটলি আমার খুব সখ্যতা হয়ে গেল, মানে যেহেতু একজন আর্টিস্ট এবং আমাকে টব বানাই দিবেন, এর জন্য এই প্রথম আমি ওই বনসাই টব, মানে আমি যে মৃৎশিল্পী হব সেটারও সম্পর্ক নাই। আমার ওইখানে লোকাল কিছু বন্ধু ছিল, স্পেশালি রোকন এবং বাবু,
এদের সাথে আমার 24 ঘন্টা উঠা বসা হতো আর কি। ওদের সাথে শেয়ার করলাম যে ব্যাপারটা এরকম, হীরাভাই নামে একজনের সাথে পরিচয় হয়েছে, উনি তো আমাকে বনসাই টব বানাইতে দিবে বলছে বা শিখাই দিবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। যে কি কাজ? যে আমরা একটা আরো বেশি টব বানাই, আমি কেন আমার জন্য বানাবো, বা অন্যান্য মাটির জিনিসও বানাই, চলো একসাথে কাজ করি। আমার বাসাতে ছোট্ট একটা উঠান ছিল, বাবা আমার কাছ থেকে জিজ্ঞেস করে ওইখানে আমি সেই আপনি ইন্ট্রোডিউসে যেটা বললেন বেড়ার ঘর, একটা ঘর বানালাম, এবং ওইখানে মাটি টাটি, আমার মনে আছে আমাদের প্রথম পুঁজিটা ছিল আসলে 300 টাকা। মানে 300 টাকা মানে 2 ভ্যান পরিমাণ মাটি একটা কালেক্ট করলাম তখন, এবং হীরাভাইকে নিয়ে এই যে প্রথম কাজ শুরু করলাম। এটা হচ্ছে আমার কাজে আসার বিষয়টা। স্যার, আপনার সেই ক্যারিয়ার জীবনের কথাটা শুনছিলাম, যেখানে মাত্র 300 টাকা দিয়ে শুরু হয়েছিল, একদমই বলা যায় যে বন্ধুদের মাধ্যমে, বন্ধুদের সহযোগিতায়, মানে মাধ্যমে না, একসাথে আর কি। সো সেই জার্নিটা একটু শুনি। হীরাভাইকে নিয়ে মানে কাজটা শুরু করলাম। মানে কাজ শুরু করা কি, আমাদের কাছে একটা ঘরের আশ্রয় আছে আর একটু মাটি আছে। এখন বিষয়টা তো আসলে আমরা তো আসলে একটা ফ্যান্টাসির মধ্যে যাওয়া আর কি, যে এর মধ্যে যে বাস্তবতা কত দূর, কত কঠিন হতে পারে, তখনও আমরা ওর মধ্যে নাই। মানে কাজ করার জন্য হ্যাঁ ভালো লাগা ছিল। সেখান থেকে মানে হুট করেই মানে ওই একটা খেলা দেখতে যাওয়ার মতো, চল একটু খেলা দেখে আসি, ব্যাপারটা ওই রকম আর কি। বাট ওই শুরু করার পরে মনে হলো যে আসলে এটা 300 টাকার বিষয় না, এখানে কাজ করার জন্য টেবিল লাগবে, চেয়ার লাগবে। স্টার্টিং এ আমরা কিন্তু ফ্লোরে বসে কাজ করি, ফ্লোরে পিড়িতে বসে আর কি, যেটা অবশ্য ট্র্যাডিশনালি এখনো পালপাড়ায় গেলে দেখা যায় যে আমাদের দেশের ট্র্যাডিশনাল যারা মাটির কাজ করেন তারা ফ্লোরে বসে কাজ করেন আর কি। তো সেখান থেকে শুরু, এবং ওই মুহূর্তে কিন্তু আমার বাবা মা কখনোই টের পান নাই যে আমি এটা প্রফেশন হিসেবে নিব বা অনেক বেশি সিরিয়াসলি এটা নিয়ে নিব, এটাকে আমি ছাড়বই না। তাহলে আমি নিশ্চিত তারা আমাকে কখনোই এই কাজে আসলে শুরুই করতে অনুমতি দিতেন না। তো তখন মনে করছে যে মানে যেহেতু আমি একটা টিচিং প্রফেশনে আছি স্কুলের, তো ওইটার পাশাপাশি আমি এটা যদি করি খারাপ কিছু না আর কি। আর সেখান থেকে করা, কিন্তু সময়ের সাথে সাথে যখন আমি কাজটা করি, মানে বাধা বিপত্তির কথা বলছিলেন সময়, তো এটা আসলে বাধা বিপত্তি বলতে কি, আমি নিজেকে বাদ দিয়ে আমাকে সবার সাথে লড়াই করতে হয়। মানে বিষয়টা এরকম, যখন নাকি আমি এই প্রফেশনটাকে নিজের করে নেওয়ার কথা ভাবছি বা নিয়ে নিচ্ছি, তখন থেকে হয় কি, এটা কিন্তু আমাদের দেশে কোনো আইডেন্টিটি না আর কি। আইডেন্টিটি না কেন, ট্র্যাডিশনালি যারা নাকি জন্মসূত্রে কাজ করেন তাদের একটা আইডেন্টিটি থাকে, যে তারা তাদের বাবা মা মাটির কাজ করেন, তারা জন্ম থেকে দেখে দেখে শিখে। 2 নাম্বার আরেকটা প্রফেশন আছে যারা নাকি চারুকলাতে ভর্তি হচ্ছে, চারুকলাতে পড়াশোনা করছে, পড়াশোনা বিয়ে থেকে শেষ করে সে একজন আর্টিস্ট হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন সে চাইলে পরে করতে পারে, তার একটা আইডেন্টিটি আছে। কিন্তু আমাদের মতো বা আমার মতো, আমি জানি না আমার মতো কেউ আছে কিনা আর কি, যে একদমই মাটি কেনার আগের দিন পর্যন্ত আমি কিন্তু ট্রুলি আমি কখনো পালপাড়ায় যে বা কোনো আর্টিস্টকে আমি সরাসরি কাজ করতেও দেখি না আর কি। যতটুকু দেখা শুধু টিভিতে হয়তো দেখতে পারছি যে পালপাড়াতে কাজ করতেছে, কিন্তু এর আগে কিন্তু আমি কখনোই সরাসরি কাজও দেখি নাই। মানে কাজটা করব কি, মানে আমার কিন্তু কোনো প্রিপারেশনই নাই আর কি। ফলে যখন নাকি আমি আলটিমেটলি কি হয়, 2-3 বছর যাওয়ার পরে যে বাবার কাজে রিটায়ার্ড করলেন, ফলে আমাকে ফ্যামিলিতে মেনটেন করতে হলো, মানে মেনটেন করার দায়িত্ব চলে আসলো। কিন্তু তখনও তো আসলে আমি কাজের সরা শিখি নাই, মানে আমি কিছুই জানি না ধরতে গেলে। আর চ্যালেঞ্জ বলতে কি, কাজটা যখন শুরু করি তার মাস 6 মধ্যে হীরাভাই, তার একই কারণ, মানে তারও তো ফ্যামিলি আছে, তার পারিবারিক কারণেই সে চলে যায় তার হোম ডিস্ট্রিক্ট জামালপুর, যে সেখানে তার বিয়ে শাদী বা অন্যান্য পারিবারিক কারণে সে আর এখানে ব্যাক করে না। আবার আমার সাথে যে অন্য 2 বন্ধু আমার সাথে ছিল মানে তারা এখনো আমার বন্ধু, তো তাদেরও পারিবারিক বা নিজেদের লাইফের এম অনুসারে তারা একজন ব্যাংকার আর একজন সিএ প্রফেশনে আছে, বা তারা তাদের ইয়েতে আছে। মানে কিন্তু আমার মধ্যে কেন জানি জিনিসটা আঁকড়ে ধরার একটাই হলো যে একটা অদ্ভুত ভালো লাগা বা একটা প্রেমের মধ্যে চলে গেলাম মাটির আঁকে। এবং সেই সময়টাতে কিন্তু আপনাকে একাই পথ চলতে হয়েছে নিজের স্বপ্নের জন্য সম্ভবত। হ্যাঁ, তো সেই সময়টা এখন আমি যখন নাকি আসলে
একটা সময় হলো তো আমি একা হয়ে গেলাম, মানে ঠিক তাই। মানে একদমই একা, যে তখন আমি বসে মানে আমার ওই ডেরা ঘরে বসে ভাবছি যে আমি ছেড়ে দিব না কাজ করব। কাজ করব। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন সময় পার করতেছি তখন আমি স্যারের কাছে, মানে এর মধ্যে হলো কি হীরাবাই থাকাকালীন সময়ে যে আমরা তো কিছু কাজ করেছি, মানে মানে বেশ 6-7 মাস কাজ যেহেতু করেছি, তার মাধ্যমে পরিচয় হয় ঢাকা চারুকলার স্বপন শিকদার প্রফেসর আর কি। তো ওই স্যারের সাথে আর কি মানে হীরাবাইয়ের মাধ্যমে পরিচয় হয়, একবার দুইবার তার বাসাতে গিয়েছি আর কি। এবং স্যার প্রথম পর্যায়ে আমাদের এই একটা চুলাও তৈরি করে দিয়ে যায়, যে কিভাবে মাটির, কাজ করতে কারণ হবে। মাটির মূল জিনিসগুলো চ্যালেঞ্জ পোড়াতে হবে। হ্যাঁ, মাটির কাজে মূল চ্যালেঞ্জ কিন্তু এটা অন্যান্য আর্টের থেকে একটু জটিল। এটাতে যেমন এটাতে প্রচুর স্পেস লাগে। যেমন কেউ পেন্টিং করে, সে কিন্তু একটা ঘরে বা আউটসাইডে কোথাও যে একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে কিন্তু ছবি আঁকতে পারতেছে। যে ছোটখাটো ভাস্কর শিল্পী যারা আছেন তারা কিন্তু অল্প একটু একটা রুমের মধ্যে কাজ করতে পারতেছেন, কিন্তু মাটির কাজ করতে গেলে এখানে আরেকটা, এটার মধ্যে আর্টের সাথে সাথে কিন্তু আবার কেমিস্ট্রিও আছে আর কি। এটাকে বার্ন করে পুরাতে একটা ফিক্সড রূপ দিতে হয়, যে চেঞ্জটা হয় এটা কিন্তু আসলে কেমিক্যাল চেঞ্জ আর কি, আগুনের হিটের মাধ্যমে। তো এটা অনেক প্রচুর স্পেসও লাগে আর কি। তো মূল প্রসঙ্গে আসি, যে স্যারের সাথে পরিচয় হলো। আমি কোনো একদিন স্যারের কাছে গেলাম, মানে মন খারাপ করে, বা মন খারাপ না, এটাকে বলে সিদ্ধান্তহীনতায়, স্যার আমি তাহলে কি করবো, আমি তো কিছুই জানি না যে এখন কি করব। তো স্যার বললেন, স্যার এরকম ছিলেন যে তিনি তার কিছু, তিনিও তো মার্কেটে কাজ করেন আর কি, যে তুমি এই ধরনের পটারি বানাও, মানে স্যার যেগুলো বানায় সেগুলোই আমাকে দিল। ইভেন বললো কেউ যদি বলে যে এটা স্বপন স্যারের নকল করছে, তুমি বলবা যে স্যারে আমারটা নকল করছে। ব্যাপারটা সে আমাকে উৎসাহটা এরকম দিল, যে এরকম এরকম ড্রয়িং করো। ওই মুহূর্তে আমি কিন্তু হুইলে পট তৈরি করতেও পারি না। আচ্ছা। স্যার বুদ্ধি দিলেন যে তুমি তাহলে পালপাড়া থেকে পটার নিয়ে আসো, যারা নাকি হুইলে কাজ করে, তারা তৈরি করে দিলে তারপর তোমরা এটাতে আঁকতে পারবা। তো ওইভাবে কাজটা শুরু করি আর কি। মানে যখন নাকি এই যে কাজ চলতেছে এইভাবে কাজটা আসলে হচ্ছে, কিন্তু আমি কিন্তু আসলে এই আমার মৃৎশিল্পের টোটাল কাজের আস্তে আস্তে করে প্রতিনিয়ত শিখতেছি। কখনো এমনও হয়েছে যে 1 মাস ধরে কাজ করছি, একটা বার্ন করব, বার্ন করার পরে সব ভেঙে গেছে। মানে ব্যাপারটা খেয়াল করবেন যে আমি 1 মাস বা 15-20 দিন ধরে কাজ করলাম, এটা বার্ন করব, তারপরে তো আমার আসলে সেল বা ইয়ের বিষয়টা আছে, যে করে দেখলাম যে আমি সব ভেঙে গেছে। যথারীতি স্যারের সাথে আলাপ করি যে স্যার কোথায় ভুল হলো বা এই হলো, সমস্যা হলো, আবার ফোনে বা যে বা ক্ষেত্র বিশেষে স্যারও কিন্তু আসতেন, মানে স্যারের প্রসঙ্গে আমি আলাদা করে পরে বলবো না, যে স্যারও মাঝে ডাকলে পরে যে হয়তো সময় সুযোগ করে চলে আসতেন আর কি, হাতে কলমে তখন হয়তো বলেও যেতেন যে এখানে এখানে ভুল। অর্থাৎ এই যে দেখেন আমি টোটালি, মানে যারা পাল তারা কিন্তু বাবা মার কাছ থেকে সরাসরি শিখতেছে, যারা চারুকলা থেকে পড়াশোনা করছে তারা কিন্তু আসলে শিখতেছে কিন্তু টিচারদের আন্ডারে বই পড়ে এবং প্র্যাকটিক্যাল করে। হ্যাঁ, স্কুলিং আছে। আমি কিন্তু শিখতেছি কাজ করতে করতে এবং ভুল করতে করতে। আমি বার্ন করা শিখছি, কিন্তু কি বলে মানে কাজ করেছি, ভুল হয়েছে, তারপরে আমি সেই ভুল থেকে শিখছি। এবং এই কিছুদিন আগে আমি একটা টেরাকোটা আমার নিজের চুলাতে পুরাতে যে কিন্তু ওইখানে বেশ কয়েকটা ভেঙে ফেটে গেছে আর কি। মানে এখনো শিখছি আর কি। এগুলো এমন একটা চ্যালেঞ্জিং প্রফেশন আর কি। তো এইভাবে এলো আমার শেখা। মানে পথ চলাটা দেখবেন অনেক বেশি কঠিন, কিন্তু মানে এটা কল্পনা করাটা মুশকিল। 2 নাম্বার হচ্ছে, যখন আমি এগুলো তৈরি করলাম, আমি এখন সেল করতে যাব, কোথায় যাব? আমাকে সেল করার যে মার্কেটটা আছে, 2টা মার্কেট বাংলাদেশে। একটা মার্কেট হচ্ছে সনাতনী পদ্ধতিতে যারা পাল তৈরি করে, দেখা যায় মূলত এগুলো ঢাকার বিভিন্ন শিশু একাডেমি বা মিরপুর বিভিন্ন রোড সাইডে ফুটপাতে বিক্রি করতেছে, এবং খেয়াল করবেন এগুলো এদের দাম কিন্তু অনেক কম এবং খুব স্বল্প মূল্যেই এগুলো বিক্রি করে। আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে চারুকলা বেজ, মানে আর্টিস্ট যারা বাংলাদেশে প্রতিদিন আর্টিস্ট যারা আছেন তারা কাজ করেন, তাদের লেভেল আবার উপরে। আমি কিন্তু আসলে 2টার একটাতেও টাচ করতে পারতেছি না, যে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। হ্যাঁ, মানে আমি এত কম দামে আমি বিক্রি করতে পারতেছি না, কারণ পালদের প্রোডাক্টস কম দামি হলেও তাদের পটারি কিন্তু অনেক বেশি স্কিলফুল হাত, তাদের অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন, নিখুঁত হয় অনেক। আর আর্টিস্টদের কাজ করা তো আসলে আর্ট ভ্যালু আলাদা, ওইটা তো আলাদা প্রসঙ্গ। আমি তো 2টার মাঝখানে আছি, মানে বলা যায় আপনি ফ্রিল্যান্সিং একজন হতে যাচ্ছেন এই সময়টাতে আর কি, নিজেকে গড়ে তোলার জায়গাটাতে ভাঙা গড়া। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি ইন্ট্রোতে যেটা বলেন যে
আরেকজন মিত্রাজ, মানে জয়নুল আবেদিন স্যার তাকে মিত্রাজ উপাধি দিয়েছিলেন মরণচাঁদ স্যার পাল। যেহেতু আমি পথ চলতে চলতে তো অনেকের সাথে দেখা হয় আর কি, পরিচয় হয়, সেইভাবেই পরিচয় স্যারের সাথে। ওনার কাছ থেকেই মানে মাটির একটা ন্যাচারাল কালার আছে, লাল মাটি দিয়ে তৈরি করে, কষ বলে, সেটা তৈরি করা তার হাত থেকে শিখেছি আর কি। তো ওনার হাতে কিন্তু জাদু আছে। বাংলাদেশে টেপা পুতুল মানে ইভেন বলা যায় যে মাটির কাজটা আসলে একসময় তৈজসপত্রই ছিল আর কি। মাটির জিনিস যে ঘরে সাজানোর বিষয়টা আসে আমাদের দেশের কালচারে, যে এটা শোকে যে থাকবে মাটির জিনিস শোপিস হিসেবে, এটা আসলে তাদের জেনারেশন ধরে তার হাত ধরে অনেকটা আসা আর কি। এই তার টেপা পুতুল দিয়ে আসা আর কি বলা যায়। বোধহয় উত্তরাধিকার সূত্রেই বোধহয় এই কাজগুলো শিখেছেন মরণচাঁদ পাল। হ্যাঁ হ্যাঁ, উনি একটা কথা বলছিলেন যেটা আমাকে আসলে এখনো ম্যাজিকের মতন দেয় আর কি। মানে সেটা হচ্ছে যে আমি বললাম স্যার যে আমি তো এই আমার অবস্থানটা ব্যাখ্যা করলাম যে আমি তো আসলে কোনো রাস্তাতেই নাই আর কি, যে আমি তাহলে কি করব বা কিভাবে কাজ করব। বললো যে তুমি পথে থাকো, কাজ করতে থাকো, কোনো এক সময় তুমি যদি হাতের মাটি মুঠ করে আগুনে পুড়ায় বিক্রি করো, তাও কেউ কেউ বলবে এটা খোকনের কাজ, এখানে খোকনের হাতের ছাপ আছে। সময় যাক, তো সময় বলে দিবে তুমি কোথায় যাবে আর কি। মানে এটা আমার কাছে অনেক ইন্সপিরেশন। এখনো কখনো কখনো ব্যর্থ হলে আমি ওই স্যারের ওই কথাটা মানে মনে করি যে ঠিক আছে, আমার সেই সময়টা হয়তো এখনো আসে নাই যে আমার হাতের ছাপ বিখ্যাত হয়ে যাবে আর কি। পরবর্তী ধাপ আসলে কি ছিল? সেটা ইতিমধ্যে কিন্তু আমি প্রোডাক্টগুলো আমি কিন্তু আমার ফলে হচ্ছে কি আমি অনবরত আমার মার্কেট তৈরি করার জন্য চিন্তা করতেছি, যে এখানে অবশ্যই আমার আশেপাশে যে সব মানুষরা ছিলেন একটা হিউজ কোয়ান্টিটির হাসি মুখ কিন্তু আমার পিছনে আছে আর কি, যে যারা নাকি সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে। নিজেরা জানতে একটা জিনিস তৈরি করেছে, হয়তো আমি মনে করি তার হয়তো এটা দরকার নাই বা তার হয়তো পছন্দ হয়েছে, সে হয়তো আমার কাছ থেকে পারচেজ করে নিয়ে গেছে। এই যে এইভাবে একজন একজন করে আসলে ক্রেতা, এটা হয়তো কারো বাসায় চলে গেল, তার কাছ থেকে আরেকজন জানলো, এইভাবে জানতে জানতে আসলে এই আমার নিজস্ব ক্রেতা লেভেল বা আমার কি বলে আমার মার্কেটটা বা আমার মার্কেট, সেটা আপনার এইভাবে তৈরি হলো মাধ্যমে তৈরি হলো। আর মূল চ্যালেঞ্জটা হচ্ছে কি, যখন নাকি বাবা একদমই রিটায়ার্ড করলেন, আমি একটা পর্যায়ে কোনো এক সময় আসলে আমি কাজটা করে ছেড়ে দেব বলেই ই করলাম, যে ই হচ্ছে না, যে ছেড়ে দিলাম কি আমি চাকরিতে ঢুকে বললাম একটা গার্মেন্টসে, যে বাবা অলরেডি রিটায়ার্ড করছেন, রিটায়ার্ডের সামান্য যেহেতু এটা সরকারি, তার সরকারি চাকরি ছিল না, পেনশন নাই, মানে অল্প কিছু প্রভিডেন্ট ফান্ড টান বা এই জাতীয় কিছু, ওইটা হয়তো 2 মাস চলবে, তারপরে আমাদের সংসার চালানোর কিছু নাই। যেমনটি আপনি বলছিলেন যে আপনার স্ট্রাগলিং একটা লাইফ তখন শুরু হয়েছিল, গার্মেন্টসে যুক্ত হয়েছিলেন, সেই গল্পগুলো আমরা শুনবো। তার আগে আমাদের চোখের সামনেই কিন্তু আপনার কাজ আছে, হ্যাঁ, যে কাজগুলো আসলে আমাদেরকে অভিভূত করছে, এই কাজগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। জেরিন, এইটা দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, এই মূলত এই কাজটা মানে এইখানে যেগুলো মানে ইনস্ট্যান্টলি আমার এই মুহূর্তে খেয়াল করবেন, গত এক বর্তমানে বন্যা পরিস্থিতি, আগে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি একটু স্টুডিওর কাজেই বন্ধ ছিলাম, জাস্ট এগুলো বানাচ্ছি। আমার একটু ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি একটা স্কুল করব আর কি। সেটা হচ্ছে এতদিনের আমার অভিজ্ঞতা, মাঝে মাঝে এখন মনে হয় সামনে তো বয়স একটু বেড়েই যাচ্ছে, তো আমি যেন বাচ্চাদের আমি কিছু শেখাতে পারি। মানে আমার ইচ্ছা হচ্ছে বাচ্চারা একদিনে মানে একদিন হোক বা একদিনের জন্য হোক বা 3 মাসের জন্য হোক আমার কাছে কাজ মাটি সম্পর্কে একটু ধারণা নেক, একটু শিখুক। এবং বাচ্চা না, এটা আসলে ফ্যামিলি, মানে যে কেউ 6 থেকে 60 যে কেউ আমার ওই ইনস্টিটিউটে যে কাজ করতে পারবে আর কি। আমি সেটার নাম দিয়েছি মাটির পাঠশালা। এটা অনেকটা ক্লে অ্যান্ড ক্যাফে স্টুডিও আর কি। এটা কি তৈরি করেছেন? হ্যাঁ, কাজ খুব রিসেন্টলি এটা ওপেন হবে। আমি এই কাজগুলো মূলত ওইখানে যে মানে ওই আমার ইনস্টিটিউটে আপনি যে সাপোজ বললেন যে আমি একদিন ই করব, ক্লে যেহেতু ক্লে আছে এবং ক্যাফে আছে, মানে সামান্য খাবারের সাথে সাথে রেস্টুরেন্টের সুবিধার সাথে সাথে মানে একদিনের একটা মানে কাজও করতে পারবেন। এই কাজগুলো মূলত তাদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য, মানে যারা মানে এখানে কাজ করবে। এটা কিন্তু একদিনে যে আপনি নিজেই তৈরি করতে পারবেন, মানে ফ্রি হ্যান্ডে কাজের এই হিসাবে আমি এগুলো তৈরি করেছি। এগুলো একটু অ্যাডাল্ট পার্সন। এটা এক ধরনের টপ, এটাও একটা টপ হবে। এটা একদমই এটা ন্যাচারাল কালার আছে, চাইলে পরে এটা আমরা মানে এক্সট্রা কালারও ইউজ করতে পারবো আর কি। এবং মানি প্ল্যান্টের মধ্যে কিন্তু এখানে কোনো গাছ রাখা যাবে, গাছ রাখা যাবে। এবং চাইলে পরে এটার মধ্যে অর্নামেন্টস
যে Right, বাটি right. হিসেবে, মানে যে কেউ বাটি আপু হিসেবে মনে হয় ব্যবহার করা বুঝতে যাবে। পারতেছেন যে কানের দুল বা আমরা ইতি যে কোনো রাখার জন্য ornaments রাখি। মানে বিভিন্নভাবে ব্যবহার করা যাবে। মাল্টি ইউজেবল। দারুণ। এবং আরো একটা আছে এখানে, এটা তো ব্যাঙের ছাতা, এটা শোপিস হিসেবে এগুলো শোপিস এবং একটা বাচ্চা বা যে কেউ যে এটা হাতে টিপে টিপে যাতে তৈরি করতে পারে সেই ধরনের একটু কাজ আর কি। এটা কোনো রকমের ইনস্ট্রুমেন্ট ছাড়াই হাতেই তৈরি করা সম্ভব আর কি। এবং এগুলো কিন্তু বেশ সহজ কাজ দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যে কেউ এটা বাচ্চারা পারবে যারা এবং খুব শিক্ষার্থীদের আনন্দ জন্য ফিল খুব করবে আর সহজ, কি। একদম। কিন্তু আপনি যেটা বললেন আপনার একটা রেস্টুরেন্ট বা ক্যাফে, এটা আইডিয়াটা কিন্তু খুব দারুণ, মানে আমার কাছে একদমই। পার্সোনালি খুব ভালো লেগেছে যে আমরা অবকাশ, যখন আমরা ফ্রি টাইম পাবো ঢাকা শহরে, অবকাশ যাপনও করতে পারবো, মৃৎশিল্পের সাথে কাজগুলো মৃৎশিল্পের দেখলাম। কাজ করতে পারবো। আমি এটা এখানে একটা দারুণ। হাতি আছে, সেটা দেখো। এটা এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একদমই। এবং এখানে এটা বোধহয় ব্যাঙ, তাই না? হ্যাঁ দেখ, খুব দারুণ। এটা জাস্ট একটু একটা বল তৈরি করে সহজভাবে তৈরি করা যায়। এটা হচ্ছে একটা মাছ, হ্যাঁ। হ্যাঁ, একটু ফ্যান্টাসি দেওয়া আছে আর কি, মাছের একটু আনন্দিত মাছ আর কি। এটা একটা ব্যাঙ আর এটা একটা মাছ, খুবই চমৎকার। এবং আমার ছোটবেলার কথা মনে পড়ছে, খুবই ছোটবেলায় নিখুঁত বলা কিন্তু যায়। আমি মাটি দিয়ে অনেক কিছু বানাবার চেষ্টা করতাম। এটা আমাদের অনেকেরই কিন্তু সেই অভিজ্ঞতাটা আছে। কারণ আমাদের স্কুলে একটা কারিকুলাম ছিল আনিস, হ্যাঁ। সেখানে মাটির তৈরি জিনিসের উপর আমাদের মার্কস থাকতো পরীক্ষার মধ্যে, এবং সেটা থেকে আমরা শিখেছিলাম বাসায় বসে কিভাবে এটা কি করা হতো। গার্হস্থ্য বিজ্ঞান আমাদের বোধহয়। চারু এবং কারুকলা নামে আচ্ছা, একটা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সাবজেক্ট ছিল, আমরা সবাই তখন শিখেছিলাম। আমার মনে হয় যে এই যে ছোট্টবেলা থেকে মৃৎশিল্প বা মাটির তৈরি কাজগুলো মানুষের মনকে অনেক আর্টিস্টিক করে, এবং আমার মনে হয় এই ধারাটা অব্যাহত একদমই রাখা তাই, উচিত একদমই কারিকুলামে। তাই। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন যে সেই সময়টার কথা একটু ছোট্ট করে শুনতে চাই। মানে গার্মেন্টস এর সেটাই। যুক্ত হলেন। আর ওটা তো আমি তো মানে হ্যাঁ, আমি বোঝাতে পারলাম যে কতখানি স্ট্রাগলের মধ্য দিয়ে আমি একদমই সময় তাই। পাস করছি বা করেছি আর কি। তো একটা পর্যায়ে হলো যে আমাকে তো আসলে সিদ্ধান্ত নিতেই হবে আমি কি করব। এখন যেহেতু আমার পরিবারের জন্য বাজার করা দরকার নাকি আমার মৃৎশিল্প ধরে রাখা দরকার, ব্যাপারটা এরকম হলো যে আলটিমেটলি আমি ওখানে গেলাম। এবং যাওয়ার পরে আসলে আমি 2 মাসের বেশি ই করতে পারলাম না। গার্মেন্টসের বাংলাদেশে হঠাৎ মানে যে পরিবেশ বা পরিস্থিতি বা আমি যেভাবে খাপ খাইয়ে নিজেকে নিতে পারলেন না। হ্যাঁ খাপ খাইতে পারলাম না আর কি। যে ওইটা ব্যাখ্যাতে আমি না যাই, যে মানে পরিবেশের সাথে মিললো না। যে বা আমি মনে মনে চিন্তা করলাম যে তখন আমি ফাইনালি আরেকটা ডিসিশন নিলাম সেকেন্ড টাইমের জন্য, যে আমার যতটা খারাপ পরিস্থিতির মধ্যে জার্নি করি আসলে আমার মনের আনন্দটা এখানে একদমই। মাটিতেই আর কি। যে ফলে আমি মানুষটা- আবার 2 মাস একদমই পরে তাই। আবার চলেই আসলাম। আচ্ছা। আর ওই সময়টা তো হচ্ছে কি আমার বাবা মা পরিবেশ তো আসলে সাপোর্ট, মানে সামাজিকতা বা আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, মামা চাচা, এরা মা বাবাকে বলতো যে যে ছেলে কি করে, গ্রাজুয়েশন পাস করছে, ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছে, যে মাটি নিয়ে পুতুল বানায় বা এই করে, এইগুলো তো আসলে লাইফ না, এটাতে তোদের চালাবে কি, নিজের সংসার যেটা কিভাবে বলে আর করবে, কি। এই যে এই ধরনের ব্যাপারটা। ইভেন আমার বাসায় কেউ বেড়াতে আসলে মামা চাচা এদেরকে মা বাবা বলতো ওকে একটু বুঝায় যাও। মানে আপনি যে স্ট্রাগলের কথা বললেন, যে বললাম না আমি নিজে বাদে সবার সাথেই স্ট্রাগলটা করতে হয়েছে। তো সময়ের সাথে সাথে আমি যেহেতু সময়ের মধ্যে সময় পাস হয়ে গেছে, আমি 2005 থেকে এখন 2024, মানে আমি 20 বছর তো একটা লম্বা জার্নি। তো এর মধ্যে যেহেতু আমি এটার মধ্যেই আছি, সবার ওই যা পিছনে আমার অনেক হাসি মুখ বন্ধু আছে যাদের জন্যই আমার পথ চলাটা ইজি হয়ে গেছে। যে আমি আস্তে আস্তে আমার নিজের একটা ক্রেতা লেভেলও তৈরি করতে পেরেছি, বা অনেকেই জানে আমি কাজ করছি, এবং যেটার ফলশ্রুতিতে আমি হয়তো আজকে আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সামনে উপস্থিত হচ্ছে আর কি, একদমই তাই। তাই না? সেটা এটারই একটা ফল। তো ওইখান থেকে আসলে এই করা আর কি, মানে সময়ের সাথে সাথেই আমি নিজেকে উপস্থাপনটা করতে পারলাম যে আমি রাইট ওয়েতেই আছি। বর্তমানের কথা যদি জানতে চাই, যে অতীতের গল্প শুনলাম, খুব স্ট্রাগলিং একটা টাইম পার করেছেন, বর্তমানে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট আপনার সব মানে আমি তো সবসময় সন্তুষ্ট, মানে এর মধ্যে সন্তুষ্ট এর কথা বলতে গেলে আসলে আমার ফ্যামিলির কথা বলতে হয় আর কি। যে এখানে বড় সাপোর্ট, আপনি স্ট্রাগলের কথা বললেন না, আরেকজন মানুষ আছে যে সবসময় আসলে পিছন থেকে সাপোর্ট না দিলে আসলে আলটিমেটলি আমার এগিয়ে এই যাওয়া কাজটা হতো না না। বন্ধ করে দিতে হতো। আমার ওয়াইফ, বাহ, মানে এই স্ট্রাগলটাকে কিন্তু সে তার নিজের স্ট্রাগল হিসেবে মেনে নিয়েছে আর কি। মেনে নিয়েছে কি, এটা জেনেই বা আসার পরে, মানে এটা যেহেতু অ্যারেঞ্জ বিয়ে ছিল আমাদের, যে যখন জানছে আমার জীবনটা এটা, সে হয়তো আমাকে, মানে আমারই পার্ট, মানে আমি তাকে সহধর্মিনীর সাথে সাথে সহশিল্পীও বলতে পারি আর কি। অসাধারণ। মানে চমৎকার। একই সাথে
সে ক্ষেত্র বিশেষে যখন আমি কাজে হই, সে তার সাধ্যমতো আমার সাথেও থাকে আর কি। মানে আপাতমস্তক আমার পিছনে উনি না থাকলে পরে আসলে এই কাজটাও করা হতো না। মানে পরবর্তী জীবনের এই আমার স্ট্রাগলের এই ব্যাপারটা আবার ইনভার্স হয়েছে আমার ওয়াইফের কারণে আর কি। আর বাবা মার তো আসলে ইচ্ছা ছিল না যে আমি বড় হয়ে যে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের জেনারেশন তো আসলে ডাক্তার ইঞ্জিনিয়ারে সীমাবদ্ধ ছিল, যে ইচ্ছা ছিল নাকি একসময় তো তারা নিষেধই করছে যে এই কাজটা তোমরা ছেড়ে দাও। এবং আমার বাবা মা দুইজনেই মারা গেছেন, দোয়া করবেন সবাই। যে বাবা শেষ পর্যন্ত আফসোসও করছেন যখন আমি মোটামুটি একটা এস্টাবলিশের মধ্যে আছি, তখন আফসোস করছেন যে এরকম যে দেখো তোমার বন্ধুরা কয়েক লাখ টাকা বেতন পায়, তুমি কিন্তু ওইরকম তাদের থেকেও মেধাবী ছিলা, যে তুমি এই কাজটা না করলেও পারতা। তো এখন আমার কিছুটা আফসোসও হয় আর কি, যে এখন মাঝে মাঝে আমার বিভিন্ন চ্যানেলে বা ইয়েতে ইন্টারভিউ হয় বা হয়, এক্সিবিশন করব, যে আমার বাবা মা যদি আমার আজকের সিনারিওটা দেখে যেতে পারতেন, তাদের হয়তো সেই আফসোসের জায়গাটা কিছুটা কম হতো, রিগ্রেট ফিলটা আসলে আসতো না। আসলে অনেকটা ভাঙা গড়ার মধ্যে কিন্তু আপনি এগিয়ে গিয়েছেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মৃৎশিল্পকে পুঁজি করে জীবন যাপন করা, মানুষকে স্বপ্ন দেখানো, নিজে এগিয়ে যাওয়া, এটা আসলেই অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, আমি সেটা ফিল করি। আসলে এটা আসলে কঠিন। অনেকে আমার কাছে যারা নাকি উদ্যোক্তা হিসেবে আসতে চায়, যারা আর্টের ইয়েতে, তাদেরকে আমি আগে বলি লাইফস্টাইলটা তোমার ফিক্স করতে হবে। তোমার লাইফস্টাইল যদি অনেক বেশি এক্সক্লুসিভ থাকে, তাহলে তুমি এটাতে পারবা না, এটাতে হবে না। তো জীবনের টার্গেটটা তোমার গোল করতে হবে, যে আমি একটা সুন্দর জিনিস করার আনন্দ একটা জিনিস, আর আমার অনেক টাকা আর্ন করার আনন্দ আরেক জিনিস। জীবনে আনন্দিত থাকাটাই হলো সবচেয়ে বড় কথা, যে তুমি কোথায় আনন্দ পাচ্ছ আর কি, কিভাবে তুমি আনন্দ নিচ্ছ, সেই জার্নিটা, সেই জিনিসটা তোমার ফিক্স না থাকলে তুমি এই ক্রাফট লেভেলে বা আর্ট লেভেলে আসাটা উচিত হবে না। এটা কঠিন, আসলেই তাই। আপনি আপনার পরিবারের কথা বলছিলেন যে আপনার জীবন সঙ্গিনীর কাছ থেকে আপনি অনেক সাপোর্ট পান, পরিবারে আর কে কে আছে? আমরা এই মুহূর্তে যেহেতু বাবা মা নাই, আমার ফ্যামিলি 3 জনের আর কি। আমরা 3 ভাইয়ের মধ্যে এক ভাই দেশের বাইরে আছেন, এক ভাই সাভারেই ব্যবসা করে, আর আলটিমেটলি আমি যেহেতু বড়, আমার ফ্যামিলি এখন হয়ে গেছে আসলে 3 জনের। আপনার কন্যা সন্তান রয়েছেন যতটুকু আমরা জানি, তাসনিম রহমান পুথি, ওর নাম, পুথি নামে পরিচিত, ক্লাস 8-এ পড়ে। এবং সে আপনার কাজ থেকে নিশ্চয়ই খুব মুগ্ধ হয়। আমি তো কিছু কিছু জায়গায় একটা অপ্রমাণিত সত্য আর কি আমি বলি, যে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদে টেরাকোটা শিল্পী, ইভেন ওর নিজের হাতে টেরাকোটা কিন্তু সেলও হয়েছে আর কি। অসাধারণ, তার জন্য আসলে শুভ কামনা রইল আমাদের পক্ষ থেকে। আমি একটা বিষয় জানতে চাই, এক্সিবিশনের কথা বলছিলেন, আপনার এই পর্যন্ত কোনো এক্সিবিশন করা হয়েছে বা যদি না? হ্যাঁ, একটা করেছি চিটাগাঙে, আমি ঢাকাতে এখনো করা হয় নাই। তখন হচ্ছে মানে হ্যাঁ চিটাগাং, ওইখানে একটা ক্যাফে টাইপের ছিল আর কি, আর্ট গ্যালারি ছিল। ওইটা এই মুহূর্তে সম্ভবত নাই আর কি, ভেঙে ফেলছে বা নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে। ওইখানে করা হয়েছিল। আর তারপরে তখন একটু আবেগের বশে কাজ যেহেতু করি, আবেগের বশে করে ফেলছিলাম। আসলে একটা আর্ট এক্সিবিশন করার মতো বিষয়টা আসলে আমি চিন্তা আরেকটু বেশি সময় নিচ্ছি। আমি আসলে এখানে আর্ট শিল্প আর বিক্রি মানে পণ্য দুইটার মধ্যে একটু পার্থক্য আমি মনে করি, যে সেটা হচ্ছে আমি যখন যে কোনো একটা রূপে বানাচ্ছি, সেটা কিন্তু আসলে আমি মনে করতেছি যে এটা আমার বিক্রি করতে হবে। মানে এটা আমি কিন্তু পাবলিকের পছন্দটাকে মনের অজান্তে গুরুত্ব দিচ্ছি, যে এটা বিক্রি করতে হবে, মানুষ এটা সুন্দর মনে করবে কিনা। এটা আসলে আমি পণ্য বানাচ্ছি। শিল্প বানাতে হলে আসলে মানুষ কি মনে করবে সেটা মিলছে না, আমার মনের মতো করে যখন বানাবো তখন হবে আমার কাছে শিল্প। এর জন্য আমি আপাতত ওই চিন্তা ভাবনা থেকেই, যে চাইলে পরে আমি অনেক এক্সিবিশন করে, চাইলে পরে আমি প্রতি বছরে একটা করে করতে পারি আর কি। কারণ আমার যা আছে সেটা নিয়ে এক্সিবিশন মানে কি একটা প্রদর্শনী, কিন্তু আমি আসলে আমার শিল্পের প্রদর্শনী করতে চাই, সঠিকভাবে শিল্পের চর্চা করে করতে চাচ্ছেন। হ্যাঁ, মানে এটাই হচ্ছে আমার নিজের আনন্দ থেকে যে কাজগুলো করব সেটাই। কিন্তু এখনো দুর্ভাগ্য আমার, যে নিজের জন্য সময় বের করতে পারি না। যা বিক্রি করি মানে তৈরি করি, দেখা যায় সেল করে দিতে হয়, কিংবা আমি আর্টের জন্য এক্সিবিশনের জন্য তৈরি করেছি, মানে এটা আমি আলাদা করে রাখবো, কোনো বন্ধু বা কোনো ক্রেতা জোর করে হলেও নিয়ে যায় আর কি। চমৎকার। এবং আপনার স্বপ্ন সম্পর্কে একটু জানতে চাই, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। মৃৎশিল্প নিয়ে আপনার স্বপ্ন? হ্যাঁ, আমার স্বপ্ন বলতে তো আসলে মৃৎশিল্প, আমার পরিবার, আমার মেয়ে। আর মৃৎশিল্প নিয়ে
এই একটা বিশাল জার্নিতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠান বা কিছু একটা করব, যেহেতু বয়স হয়ে যাচ্ছে, এখন ঝুলিতে করে দোকানে দোকানে পণ্য বিক্রি করার বয়সটাও পার করে আসছি, যে আমি একটা সার্ভিস ওরিয়েন্টেড কিছু করা যায় কিনা। সাপোজ আপু যেটা বলছিলেন যে চারুকালো কি পাঠ্যক্রমে কি ছিল, মানে চারুকারু, এখনো যে কিছু এখনো স্কুলের বাচ্চারা চারুকারুর জন্য এরা কি করে যে শর্টকাট মেথড, যেটা আমার কাছে জিনিস চায় যে এটা নিয়ে স্কুলে জমা দেবে, নাম্বার পাবে। শহরে আসলে এটা পসিবল না আর কি। আমি তাদেরকে অনেকেই যে তোমাদের যদি সময় থাকে ওদেরকে দিয়ে আমি নিজে বানাতাম, যে তুমি এটা বানায় তারপর তোমার ক্লাসে জমা দাও। মানে এটা আমি যখন জানতেছি যে বাচ্চাটাই আমার তৈরি জিনিস নিয়ে সেই স্কুলে মার্ক নেবে, সেটা আমার কাছে পছন্দ না। বাচ্চাদের বলতাম তুমি বানাও, আমার এখানে বসে বানাতো, এবং সে যখন হাইস্ট মার্কটা পেতো তখন সে আমার কাছে আসতো যে আমি হাইস্ট মার্ক পাইছি এটাতে, কারণ স্যার তো বুঝতো সে এটা নিজে বানিয়েছে, অন্যরা তো কিনে জমা দেয় আর কি। তো ওইখান থেকে আমার চিন্তাধারা হলো যে আমি একটা প্রতিষ্ঠান করব যেখানে বাচ্চা থেকে বড় যে কেউ মনের আনন্দের জন্য আমার কাছে একদিন আসবে বা 2 দিন আসবে, আমার কাছে সারাদিন থাকবে, কাজ করবে আর কি। মানে সেখান থেকেই আমার ক্লে অ্যান্ড ক্যাফে স্টুডিও। আমি ক্যাফেটা যুক্ত করছি বাধ্য হয়ে, কারণ আসলে 2-3 ঘন্টার মধ্যে আসলে এই কাজটা করা সম্ভব না, অন্তত 5-6 ঘন্টা লাগবে একটা সেশন। সাপোজ এই জিনিসটা কেউ বানাবে, তো এটা বানাতে আসলে 3-4 ঘন্টা সময় লাগবে, এবং সেই সময়টা আসলে সবকিছুর জন্য। এবং আপনি যেটা আসলে জেরিন, উনি শুধু একজন মৃৎশিল্পী নন, আপনি আসলে সাহসী মানুষ, কারণ স্বপ্ন দেখার জন্য, বাস্তবায়ন করার জন্য, সেটা ফেস করার জন্য সাহস প্রয়োজন, এবং আপনার অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন জন্য অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ।